প্রতাপগড় নামক এক রাজ্যে এক শক্তিশালী রাজা ছিলেন। তিনি তার রাজ্যে অশান্তি পছন্দ করতেন না। তার রাজ্যে কোনো খারাপ কাজ করলে তার একটি শাস্তি ছিল, মৃত্যুদণ্ড। সেই রাজ্যে রামু নামে এক কাঠুরি বাস করত। সে সারাদিন জঙ্গলে কাঠ কাটত আর তা বাজারে বা রাজমহলে বিক্রি করত। কিন্তু একদিন, ও গিন্নি, ভাত বাড়ো। তোমাকে খেতে দেওয়ার মতো তো বাড়িতে এক মুঠো চালও নেই। যেটুকু ছিল তা তো সবই শেষ হয়ে গেছে। কি করব বলো, এই কদিন ধরে বৃষ্টি হাওয়ায় তো সব গাছ ভিজে আছে। কাঠ কাটতে পারছি না, না বিক্রি করতে পারছি। দাঁড়াও, দেখি যদি কিছু করতে পারি কিনা। তা বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? রামু বেরিয়ে পড়ল দুমুঠো অন্নের জন্য। কিন্তু সারা গ্রাম ঘুরে দুমুঠো অন্ন না পাওয়ায় সে বাধ্য হয়ে চুরি করবার সিদ্ধান্ত নিল। হে ভগবান, শেষে আমায় চুরি করতে হবে। তাছাড়া আমার কাছে তো আর কোনো উপায়ও নেই। আমি যে আর গিন্নির কষ্ট নিতে পারছি না। মানা, তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি আসছে। সেই সুযোগে রামু তার বাড়িতে ঢুকল। এখানে তো অনেক কিছু আছে, কিন্তু আমার এত কিছু লাগবে না। আমার 2 পয়সা হলেই হবে। এমন সময় সেখান দিয়ে একটি লক্ষ্মী যাচ্ছিল। সে রামুকে দেখে ফেলে এবং রাজসভায় নিয়ে যায়। আমার রাজ্যে চুরি, ওকে এক্ষুনি শুলে চড়াও। রামু ভয় পেয়ে গেল এবং মনে মনে বলল, মরণ আসন্ন হলেও রক্ষার উপায় চিন্তা করা উচিত। উপায়ে সফল হলেই যে রক্ষা পাওয়া যায় তাতে সংশয় নেই। তোমরা আমাকে হত্যা করলে অনেক বড় ভুল করবে। কেন? কারণ আমি যা জানি তা আপনারা কেউ জানেন না। কি জিনিস যা আমরা জানি না? আমি সোনার চাষ করতে জানি। হা, সোনার চাষ? তুমি চাষ করে আমাকে দেখাতে পারবে? হ্যাঁ মহারাজ, পারবো, কিন্তু আমাকে 2 দিন সময় দিতে হবে। তুমি ঠিক 2 দিনই সময় পাবে। তারপর তুমি যদি সোনার চাষ করতে পারো, তাহলে তুমি যা চাইবে তাই আমি দেব। কিন্তু যদি না পারো, তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। রাজার আদেশে রামু বাড়ি গেল এবং ভাবতে লাগল কিভাবে সে সোনার চাষ করবে। তুমি তো চাষ করতেই জানো না, তার ওপর সোনার চাষ? আমি মহারাজকে বুঝিয়ে বলবো, উনি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে। এখন আমি একটু আসছে। উফ, এত গরম আর পাচ্ছি না। যাই, ওই গাছের নিচে একটু বিশ্রাম নিই। আরে আরে, এই তো পেয়েছি। চাষি ভাই আমাকে চাষ করা শিখাবে? হ্যাঁ, শেখাবো, কিন্তু তার বদলে আমাকে কিছু দিতে হবে। আমার কাছে এখন তোমাকে দেওয়ার মতো তো কিছুই নেই, কিন্তু আমি তোমার এই গরুর গাড়িটিকে ঘোড়ার গাড়িতে বদলে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। রামু চাষির কাছ থেকে সমস্ত কিছু শিখে নিল এবং বাড়িতে গেল। ও গিন্নি, ভাত দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? ভয়ে আমি জল খেতে পারছি না। তুমি চলে গেলে আমাদের কি হবে, একবারও ভেবেছ? চিন্তা করো না গিন্নি, কিছু হবে না। কাল সকালেই আমি সোনার চাষ করে দেখাবো। মানুষটা তো সকালেও ভালো ছিল, এখন আবার কি হলো? পাগল হয়ে যায়নি তো? পরের দিন সকালেই রামুর কথা মতো প্রথমে মাটি তৈরি করা হলো ও বীজ আনা হলো। মহারাজ, এই বীজ সেই বপন করতে পারবে যে কোনোদিনও অন্যায় করেনি। রাজা রামুকে বীজ বপন করতে বলল, কিন্তু সে বলে, আমার সোনার বীজ বপন করার অধিকার থাকলে আমি দরিদ্র হতাম না, না আমি চুরি করতাম। সুতরাং এমন একজনকে চাই যে কোনোদিনই কোনো অন্যায় করেনি। রাজা মন্ত্রীকে বীজ বপন করতে বললে মন্ত্রী বললেন, মহারাজ, আমি বাল্যকালে বাবার পকেট থেকে টাকা চুরি করেছি, তাই আমি এই কাজ করতে পারবো না। পণ্ডিত, আপনি তো সৎ মানুষ, আপনি বীজ বপন করুন। না মহারাজ, আমি বাল্যকালে চুরি করে ক্ষীর খেয়েছি, সুতরাং এই কাজ আমি করতে পারবো না। মহারাজ, আপনি বীজ বপন করুন। মহারাজ বেশ চিন্তায় পড়ে গেলেন। কি হলো মহারাজ? বীজ বপন করুন।
না মানে আমি কি মানে করছেন মহারাজ? মানে আমিও বাল্যকালে টাকা চুরি করেছি সাধুদের দেওয়ার জন্য। দেখেছেন মহারাজ, আপনারা কেউ না কেউ কিছু অন্যায় করেছে। আমি বুঝতে পেরেছি। যাও, তোমাকে হত্যা করা হবে না। বলো তুমি কি চাও? মহারাজ, আপনি আমাকে দুটো ঘোড়া দিন। ঘোড়া? ঘোড়া নিয়ে তুমি কি করবে? লাগবে মহারাজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটি শর্ত আছে। কি মহারাজ? তুমি আমার রাজসভায় থাকবে। এইভাবে রামু তার বুদ্ধির দ্বারা শুধু মুক্তি পেল না, সকলকে বুঝিয়ে দিল যে বুদ্ধি মানুষের বল।